সালাম আলাইকুম। পরিচ্ছেদ ২৮ বিভক্তি সম্পর্কিত আলোচনায় সবাইকে স্বাগত জানাচ্ছি। বিভক্তি আসলে কোন ক্ষেত্রে ব্যবহার হয় এবং কিভাবে ব্যবহার হয় সেটি আমরা দেখব, এবং বাক্য গঠনের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ একটি রোল প্লে করে হচ্ছে বিভক্তি। এবং বিভক্তির ক্ষেত্রে আমরা জানি যে যে চারটি বিষয় শব্দের সঙ্গে যুক্ত হয় সেগুলো হচ্ছে লগ্নক বলা হচ্ছে, লগ্নক। তাহলে এই লগ্নক এর যদি আমরা দেখি, একটা হচ্ছে বিভক্তি, কি কি লগ্নক রয়েছে এর আগেও আমরা সেগুলো বলেছি। তারপর রয়েছে বচন, তারপর রয়েছে নির্দেশক, নির্দেশক, এরপর রয়েছে বলক। এই যে চারটি যে এখানে আমরা লগ্নক বললাম, সেই লগ্নকের মধ্যে কি রয়েছে, সেই চারটি লগ্নকের মধ্যে এখানে আমরা দেখলাম যে বিভক্তি একটি রয়েছে। তার মানে শব্দের সঙ্গে বিভক্তি যখন পদে বসে, পদ হিসেবে বসে, শব্দ যখন পদ হিসেবে বসে সেখানে বিভিন্ন পদের মধ্যে, বিভিন্ন পদের মধ্যে সংযোগ স্থাপনে বিভক্তি বসে, বিভক্তি বসে। তাহলে বিভক্তি কি দাঁড়ালো, যে বিভক্তি এক ধরনের হচ্ছে লগ্নক, এবং বিভক্তি শব্দ বিভিন্ন জায়গা থেকে, ধরুন যে এখান থেকে একটা শব্দ, এখান থেকে একটা শব্দ, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এগুলো এনে যখন আপনি সুশৃঙ্খল ভাবে একটা বাক্যে বসাবেন, তখন এই বাক্যে বসালে সেটি পদ হবে। কিভাবে বাক্যে বসবে, যেমন আই ইট রাইস, বা আমি ভাত খাই। এই যে বাক্যে বিভিন্ন শব্দ ব্যবহার করলাম, অর্থাৎ পদ ব্যবহার করলাম, সেটি কিন্তু স্ট্রাকচার মেনে বসেছে। যেমন এটি হচ্ছে কি সাবজেক্ট, এটি কি সাবজেক্ট, তারপর এটি হচ্ছে ভার্ব, আর এটি হচ্ছে অবজেক্ট। তাহলে এরকম স্ট্রাকচার মেনে বসে। কিন্তু যখন এগুলোর সাথে যখন অন্যয় সাধন করার প্রয়োজন পড়ে, যুক্ত করার প্রয়োজন পড়ে, তখন কিন্তু এই বিভক্তির প্রয়োজন পড়ে। ঠিক কিরকম, যে আমরা একটি উদাহরণ দিব, সেটি উদাহরণ দেখলে স্পষ্ট হবে। যে এখানে বলছে বাক্যের মধ্যে অন্য শব্দের সাথে সম্পর্ক বোঝাতে বিশেষ্য ও সর্বনামের সাথে। তাহলে বিভক্তি কার সাথে বসে, এখানে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে বিভক্তি বসে বিশেষ্য, বিশেষ্য আর ও সর্বনামের সাথে। তার মানে কি, বিভক্তি ও সর্বনামের সাথে বিভক্তি বসে, এটি কিন্তু খেয়াল করতে হবে, বিভক্তি বসে। ফলে আমরা উদাহরণের মাধ্যমে সেটি স্পষ্ট হব। ধরা যাক যে আপনি এখানে এরকম একটা ব্রিজ আমরা তৈরি করব। এখানে একটা ব্রিজ, ধরুন যে এখানে এই যে ব্রিজের যে খুঁটি সেটি এরকম থাকে। তারপর ধরুন যে এখানে আরেকটি খুঁটি থাকবে। নদীর মধ্যে যখন ব্রিজ করা হয় তখন এরকম কিন্তু খুঁটি দেওয়া হয়, ঠিক আছে। এটি পানির নিচে, একবারে মাটির নিচে থাকে, এবং অনেক দূর পর্যন্ত নদী নিচে অনেক দূর পর্যন্ত এরকম থাকে। তাহলে এরকম আপনি কি করছেন, এরকম ব্রিজ তৈরি করছেন। তাহলে এই যে ব্রিজ তৈরি করলে যে খুঁটি থাকে, সেই খুঁটি আমরা এখানে দিচ্ছি। এটি আমরা এখানে বোঝানোর জন্য, বিভক্তি বোঝানোর জন্য এটি প্রতীকী অর্থে আমরা এখানে ছবি আঁকছি, আমরা দিলাম। এটা হচ্ছে খুঁটি। তাহলে এগুলো হচ্ছে জল, এখানে জল, ধরেন যে এই পর্যন্ত জলের নিচে এরকম কি যাচ্ছে, এরকম খুঁটি আছে।
এবারে খেয়াল করুন যে এই যে এখানে থেকে এই যে এখানে কি বসছে, এখানে এই যে স্প্যান বসানো হলো। ঠিক আছে, স্প্যান বসানো কিরকম দেখুন, এই যে ব্রিজ যখন তৈরি করা হয় তখন ব্রিজের এই জোড়া আলাদাভাবে কিন্তু এটি তৈরি করা হয়। এটি কিন্তু যেখানে ব্রিজ তৈরি করে তার আশেপাশে এগুলো তৈরি করা হয়, তৈরি করে তারপর বিশাল আকার যে ক্রেন আছে, ক্রেন দিয়ে প্রথমে কিন্তু নদীর মধ্যে এরকম খুঁটি করে। তাহলে এই যে খুঁটি করছে, খুঁটি করার পরে এই যে এরকম কি করে, এই যে এটি ধরে যদি এরকম এটা বসায়, মানে এটা তো আসলে রাস্তা, এর উপরে পিচ করে তাহলে রাস্তা হয়ে যায়। আবার দেখুন এখানে একটা যখন তোলা শেষ হয়, আরেকটা বানানো শেষ হলে তখন আরেকটা বসায়। এখানে আমরা দিব এরকম, এরকম দিব। তারপর আপনি খেয়াল করবেন যে এখান থেকে আরেকটা দেয়, এরকম দিয়ে কিন্তু ব্রিজগুলো তৈরি করা হয়। আচ্ছা, তো আমরা যে এখানে কিন্তু একটা জোড়া পড়ে, এই জোড়াটা কি দেখুন, এটা আমরা বাক্যের সাথে তুলনা করছি। কিরকম, বাড়ির পুকুর পাড়ে বড় ভাইয়ের কলা বাগান। আমরা একটা বাক্য লিখব, বাড়ির 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 পুকুর পাড়ে বড় ভাই এর কলা বাগান। এই যে একটা বাক্য লিখলাম, এখানে কি হবে খেয়াল করুন, যদি আমরা এখানে খেয়াল করি যে এখানে আমরা মুছে দিব, মুছে দিয়ে এখানে এই বাক্যটার দেখুন বাড়ি, এখান থেকে বিভক্তি সরিয়ে দিব, বাড়ি পুকুর পাড়ে বড় ভাই কলা বাগান। খেয়াল করুন উপরের বাক্যটা খেয়াল করুন আর নিচের বাক্যটা খেয়াল করুন, এগুলো হচ্ছে শব্দ। তাহলে এর সাথে ছিল কি র, দেখুন এই র, র আমরা এখানে বাদ দিয়েছি। এটাকে যদি আমরা এইভাবে লিখি কি দাঁড়াবে, প্রথমে এই বাক্যটা লিখবো, বাড়ির পুকুর পাড়ে, অর্থাৎ আপনার যে বাড়ি, বাড়ির সামনে কি পুকুর পাড়, বাড়ির পাশে পুকুর পাড়, পুকুরের পাড় দিয়ে কলা বাগান, কলার গাছ লাগানো হয়েছে। কে লাগিয়েছে? বড় ভাই। তাহলে বড় ভাই এর, এটাকে আমরা লিখব ভাই যোগ এর। খেয়াল করুন বড় ভাই এর, আর এখানে কি বাড়ি যোগ র, বাড়ি যোগ র, এটা হচ্ছে বাড়ির। তাহলে এই র কে আমরা বাদ দিলাম, আর এর বাদ দিলে বাক্যটা কি দাঁড়ায়, বাড়ি পুকুর পাড়। এখানেও আমরা কি করলাম, বিভক্তি বাদ দিলাম। ধরুন এই যে এই বাড়ি, এটি হচ্ছে একটা স্প্যান, তাহলে পুকুর পাড় এটা একটা স্প্যান, ভাই একটা স্প্যান। তাহলে এটাকে যদি বলি, ধরুন যে এটাকে আমি বলছি বাড়ি, এই অংশটুকু হচ্ছে বাড়ি, পুকুর পাড়, পুকুর পাড়, তারপর হচ্ছে ভাই, ভাই এখানে লিখলাম ভাই,
এবার খেয়াল করুন, আপনি যখন ব্রিজ একটার সাথে আরেকটা যুক্ত করবেন ব্রিজের অংশগুলা, তখন এই যে এখানে এটা একটা স্প্যান, এই যে এটা কিন্তু লাল শুরু হয়েছে, এটা কি লাল। তাহলে আমরা যদি খেয়াল করি যে দেখুন, এটা হচ্ছে লাল অংশ দিয়ে আমি বোঝানোর চেষ্টা করছি, এটা একটা পার্ট ব্রিজের, এটা আলাদা ছিল। ব্রিজে কি করা হয়, এরকম করে যে এরকম বানিয়ে রেখে দেওয়া হয়, তারপরে এরকম বানিয়ে রেখে দেওয়া হয়। এগুলো কি করে মাপ দিয়ে বানানো, এগুলো একটা একটা করে নেয় আর এখানে তুলে, এটা তোলার পরে এটা তুলে। এবার বলুন তো, আপনি যে এখানে তুললেন, দুইটা পাশাপাশি রাখলেন, জোড়া দিবেন কি দিয়ে? এগুলো যখন বানায় দেখবেন যে ভিতরে যেগুলো এই যে ঝুলন্ত ব্রিজ, এগুলোর ভিতর দিয়ে এরকম স্প্রিং যাওয়ার, এরকম শক্ত তার যাওয়ার, হ্যাঁ এরকম ছিদ্র আছে। তারপর এখানে নাট বল্টু জোড়া দেওয়ার মতো জায়গা আছে। তাহলে এই যে আপনি দেখুন, এই পোর্শনটার সাথে এই পোর্শনটা, আবার নিচে কিন্তু স্প্রিং আছে। যারা ব্রিজের উপর দিয়ে গেলে দেখবেন একটু কাঁপে, ঝাঁকির দেয়, কারণ কি এখানে স্প্রিং আছে। এই যে এখানে স্প্রিং আছে খুঁটির উপরে, এই স্প্রিং না দিলে কি হবে, এই ব্রিজ ক্ষতিগ্রস্ত হবে। তাহলে দেখুন যে এই যে স্প্রিং, এর উপরে এগুলো বসানো হয়। তাহলে এই যে একটা পোর্শন, এর সাথে কিন্তু এই দিক থেকে যখন আসবে আরেকটা বসানো হবে, এটা জোড়া দেওয়া হয় কি দিয়ে, এরকম নাট বল্টু দিয়ে জোড়া দেওয়া হয়। তাহলে দেখুন এখানে লাল, এখানে নীল। তো এটাকে আমরা তুলনা করছি কিসের সাথে, বিভক্তি বোঝানোর জন্য। ধরুন এটুক হচ্ছে বাড়ি, এটুকের নাম কি বাড়ি, বাড়ি পুকুর ভাই, এই পুকুর পার ভাই বা বড় ভাই। এখানে যদি বলি বড় ভাই, এবং এখানে যদি দেন কলা বাগান, এটা যদি আরেকটা অংশ হয়, ঠিক আছে, এটা যদি আরেকটা অংশ হয়, তাহলে ধরেন কলা বাগান লিখলেন। তাহলে উপরের বাক্যটা দেখুন, বাড়ি পুকুর পাড় বড় ভাই কলা বাগান। বিভক্তি যদি না ব্যবহার করেন, তাহলে গাড়ি কিন্তু নদীর উপর দিয়ে ব্রিজ পার হতে পারবে না। ঠিক যেরকম ভাবে আপনি এই যে স্প্যান বসালেন, কিন্তু এগুলো যদি জোড়া না দেন, নাট বল্টু দিয়ে যদি এরকম টাইট না দেন, তাহলে এই অংশের সাথে এই অংশ কি করবে না, লেগে থাকবে না। এই অংশের সাথে এই অংশ লেগে থাকবে না, এই অংশের সাথে এই অংশ লেগে থাকবে না। আর লেগে না থাকলে কি হবে, এটা পানিতে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। তাহলে কি হবে, হেরফের হবে। ঠিক এরকম ভাবে বাড়ি পুকুর পাড় বড় ভাই কলা বাগান, এটা কিরকম শোনা যায়। আবার এখানে খেয়াল করুন, বাড়ির, এই যে দেখুন বাড়ির, এই যে এটাকে আমরা যদি বলি র, এই যে নাট বল্টু জোড়া দিলেন, এটাকে দিলাম র, তাহলে এটা আর এটা কি হয়ে গেল, প্লাস হয়ে গেল। বাড়ির পুকুর পাড়, পুকুর পাড়ে দেখুন এখানে কি আছে, এ আছে, এ বিভক্তি আছে। এটা যদি হয় এ, বাড়ির পুকুর পাড় এ, এই যে ধরেন এ, এই নাট বল্টু গুলা হচ্ছে এ, বাড়ির পুকুর পাড় এ বড় ভাই, আবার এই নাট বল্টু হচ্ছে এর। তাহলে এবার খেয়াল করুন কি থেকে কি হয়ে যায়, বাড়ি। তাহলে এখানে যুক্ত করলাম, এটা কি করলো, একে যুক্ত করলো, কানেক্ট করলো, এই বাড়ি শব্দের সাথে পুকুর পাড় শব্দকে কানেক্ট করলো। ঠিক যেরকম এই নাট বল্টু এই অংশটার সাথে এই অংশটাকে প্লাস করলো, যুক্ত করলো, বাড়ির পুকুর পাড়। তাহলে দেখুন পুকুর পাড় এর সাথে যখন এ বসালেন, পুকুর পাড় এ, তার মানে এই এ কি করলো, পুকুর পাড় এবং এই বড় ভাই বড়কে যুক্ত করলো। তাহলে বাড়ির পুকুর পাড় এ, তার মানে পুকুর পাড়ে বড় ভাই, এরপরে আরেকটা নাট বল্টু এর, বড় ভাই এর সাথে দিলেন কি এর, তাহলে বড় ভাইয়ের কলা বাগান। তখন কি হলো, বাক্যটা একেবারে পরিপূর্ণভাবে সম্পূর্ণ হলো। তার মানে বাক্যকে প্রত্যেকটা শব্দের সাথে আরেকটা শব্দকে কানেক্ট করার জন্য বিভক্তি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটার প্রমাণ কিন্তু আমি এই ব্রিজ এঁকে দেখাইলাম। আপনি ব্রিজ বানাইছেন, খুঁটি দিছেন, এখানে খুঁটি দিছেন, কিন্তু এই দুই খুঁটির উপরে যে স্প্যান, এটাকে বলে কি স্প্যান,
লিখে দিই, এটাকে বলে স্প্যান। এই স্প্যান, এটা এই অংশটাকে বলে স্প্যান। যেমন ফ্লাইওভারেও কিন্তু এরকম আছে, আপনারা খেয়াল করবেন যে দুই খুঁটির মাঝখানে এখানে কিন্তু জোড়া, খেয়াল করবেন। তো এই জোড়ার জায়গাটা এটা আরেকটার সাথে কানেক্ট করা হয় কিরকম, বড় বড় নাট বল্টু দিয়ে জোড়া লাগানো হয়, মানে যেটা যেন এটার সাথে এটা কি হয়, সরে না যায়। ফলে এখানে আমরা সেই বক্তব্য ফ্লাইওভার বা ব্রিজের কথাটা কেন আনলাম, বিভক্তি বোঝানোর জন্য। তাহলে দেখুন, বিভক্তি ছাড়া বাক্য কি হয়, বাড়ি, পুকুর পাড়, বড় ভাই, কলা বাগান, কিছুই বুঝতে পারবেন না। কিন্তু যখন বিভক্তি বসাচ্ছেন, নাট বল্টুর মতো এরকম যুক্ত করছেন, তখন আপনি এই দিক থেকে ওই দিকে নদী পার হয়ে যেতে পারবেন। ঠিক এরকম এই বাক্যটাকে পরিপূর্ণভাবে প্রকাশ করার জন্য বিভক্তির অবদান অপরিসীম। এবং এই বিভক্তি কার সাথে বসছে দেখুন, এই যে বাড়ি, এটি হচ্ছে নাউন, তাই না, বিশেষ্য। তাহলে বিভক্তি কার সাথে বসে, এই যে পুকুর পাড়, নাউন। বড় ভাই, তাই না, নাউন। তাহলে দেখুন, বড় ভাই, তার মানে আমরা পড়েছিলাম কি, বিভক্তি কার সাথে বসবে, ওই যে বিশেষ্য আছে বা সর্বনাম আছে তার সাথে বসবে। ফলে বিভক্তি কি আমরা কিন্তু কিনে ফেললাম। এবারে আসেন যে কি কি বিভক্তি আছে। এ তে, আমরা এটা মুছে দিব এখন। কি কি বিভক্তি আছে, যেমন ধরুন যে এ তে, র, এর, এরকম কিন্তু বিভক্তি আছে। কে, তারপর আরো আছে এর, এর। এখন প্রশ্ন হচ্ছে এগুলো কে, কখন, কোথায় বসে, এবং বিভক্তিগুলোকে তিন ভাগে ভাগ করা যায়। তিন ভাগে ভাগ করা যায়। বিভক্তি গুলো তিন ভাগে ভাগ করা যায়। তাহলে প্রথম ভাগে কি আমরা দেখব, প্রথম ভাগে হচ্ছে এ তে, তারপর অন্তস্থ অ, তারপরে এ, এরকম ভাবে বসে। কার কার সাথে বসে দেখুন, যে আমাদের বইয়ে যে উদাহরণ আছে, লোকে কিনা বলে, তাহলে লোক যুগ এ, লোকে। আবার বলছে যে ছেলেকে, সে ছেলেকে নিয়ে স্কুলে গেল, ছেলে যুগ কে, ছেলেকে। ফলে এরকম ভাবে যেগুলো কানেক্ট করছে বিভিন্ন শব্দের মধ্যে বা পদের মধ্যে সংযোগ স্থাপন করছে, সেটা হচ্ছে বিভক্তি। তো ফলে প্রথমে আমরা তিন ভাগের মধ্যে এ তে অন্তস্থ অন্তস্থ একারে এ, এটা পাবো। তাহলে এরা কার সাথে বসে, সাধারণত ক্রিয়ার স্থান কাল ভাব বোঝাতে। এরা কি করে, ক্রিয়ার স্থান কাল ভাব বোঝাতে ব্যবহৃত হয়। ক্রিয়ার স্থান কাল ভাব বোঝাতে ব্যবহৃত হয়। কিরকম, যে ক্রিয়ার স্থান, ক্রিয়ার স্থান অর্থাৎ ক্রিয়া কোথায় বসছে, তারপর হচ্ছে কাল, সময়, এবং ভাব অর্থাৎ ক্রিয়া কোন মোডে রয়েছে। যেমন ধরেন যে অনুরোধের মোডে রয়েছে, তারপর আদেশের মোডে রয়েছে, বিভিন্ন রকম মোড রয়েছে। অর্থাৎ ক্রিয়া কোন ভাবের মধ্যে অবস্থান করছে, ক্রিয়ার পরিস্থিতিটা কি, সেটা হচ্ছে ভাব। তাহলে এখানে আমরা পাচ্ছি যে এ তে অন্তস্থ এ, এগুলো ক্রিয়ার সাথে বসতে পারে। আরেকটি বিষয় হচ্ছে কখনো কখনো, কখনো কখনো, কখনো কখনো
যে বাক্যের কর্তার সঙ্গেও ব্যবহৃত হতে পারে। তাহলে এবার আমরা এখন উদাহরণে যাব। কিরকম? যেসব শব্দের শেষে কার চিহ্ন নেই সেখানে এ বিভক্তি যুক্ত হয়। দেখুন, সকাল যোগ এ, সকালে। এরপর আমরা দেখছি যে দিনাজপুর যোগ এ, দিনাজপুর যোগ এ, দিনাজপুরে। ইমেইল অর্থাৎ ইলেকট্রনিক মেইল যোগ এ, ইমেইলে। ধরা যাক আপনাকে আপনার বস বলল যে তুমি সকালে কাজটি করবে, তাহলে সকাল যোগ এ। তাহলে এ বিভক্তি কখন বসে? যেসব শব্দের শেষে কার চিহ্ন নেই। কার মানে কি? দেখুন, আকার, ইকার, উকার, রিকার, তাই না? তাহলে এখানে যদি আমরা লিখি যে ইকার, উকার, রিকার, এগুলো যেগুলোর সাথে, যেসব শব্দের সাথে নাই সেখানে এ বসে, এবং এটা কিন্তু নিয়ম। কিন্তু পরীক্ষায় তো নিয়ম মনে থাকবে না, তখন কি করব? তখন আমরা অপশনে যে ক, খ, গ, ঘ থাকবে, সেখানে আমরা এটা বসাবো, এ বসাবো। কারণ এটা বসালে আমার ব্রেন কি করবে? কমান্ড দিবে যে এটা সঠিক কিনা। কিরকম ভাবে কমান্ড দিবে? অনেক সময়ে একজন ছাত্র শুনেছে যে তুমি সকালে ঘুম থেকে উঠবে, তার মানে সকালে ঘুম থেকে উঠবে সে কিন্তু জানে, তার মাথায় আছে, হয় বাবা বলেছে, নয় মা বলেছে, নয় টিচার বলেছে যে তুমি সকালে ঘুম থেকে উঠবে, সকালে পড়তে আসবে। তাহলে সকালে, সকাল যুগ এ। যখন আপনার নিয়ম মনে থাকবে না, তখন আপনাকে উদাহরণ থেকে নিয়মে যেতে হবে। উদাহরণ কি? একটা শব্দ নিবেন যে শব্দের শেষে কি নেই, এরকম সরেয়া বা রস্বই, রস্ব কি, রি, এরকম কিছু নাই, দীর্ঘ উ, এগুলো নাই। তো সেরকম শব্দ কি? যেমন বই যুগ এ, বই এ, বই যুগ এ, বই এ। ঠিক এরকম যে শব্দের শেষে কোনো কার নাই, কোনো কার মানে সরেয়া কার, রস্বইকার, দীর্ঘ ইকার, রস্ব উকার, দীর্ঘ উকার, রিকার, এগুলা কিচ্ছু থাকবে না। এরকম একটা শব্দ নিয়ে আপনি এ বসাবেন। বসিয়ে যদি দেখেন যে সেটি সঠিক, সেটি আপনার ব্রেন কমান্ড দিবে যে হ্যাঁ এটা সঠিক। কারণ কেন কমান্ড দিবে? কারণ আমরা ছোটবেলা থেকে এত শব্দের সাথে পরিচিত হই, খাতায় লিখি, বলি, শুনে থাকি, তখন কিন্তু এটা আমার মাথায় ভেসে আসবে যে হ্যাঁ সকাল যুগ এ, সকালে এটা বসে, আর অন্য ক্ষেত্রে বসে না। যেমন দিনাজপুর যুগ এ, সে দিনাজপুরে থাকে। ইমেইলে, তোমার লেখাটি আমাকে ইমেইলে পাঠাও, তোমার লেখাটি বা প্রশ্নের উত্তরটি আমাকে ইমেইলে পাঠাও। দেখুন, ইমেইল করো বা ইমেইলে পাঠাও, সেটাও আমরা বুঝে থাকি। তারপর কম্পিউটারে, কম্পিউটারে, কম্পিউটার যোগ এ, তাহলে কি দাঁড়ালো? কম্পিউটারে। এখন আমি বললাম এটা দিয়ে একটা বাক্য বলি যে আমি রচনাটি কম্পিউটারে লিখে রেখেছি। কম্পিউটারে, দেখুন কম্পিউটার, এখানে কোথাও কি আপনি কার পাবেন? সকাল, দিনাজপুর, ইমেইল, কম্পিউটার, কোথাও কোনো ধরনের এই যে এগুলা নাই, কোনো কিছু কিন্তু এখানে
নাই। ফলে এগুলো কারবিহীন শব্দ। ফলে কারবিহীন শব্দের শেষে এ বিভক্তি হয়। যেমন ছাগলে, ছাগলে, ছাগল যোগ এ, তাহলে এখানে দাঁড়ালো ছাগলে। এটিকে আমরা কি বলবো, যে পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়, এরকম একটা কি বাক্য রয়েছে। পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়। দেখুন ছাগল যোগ এ, তার মানে এখানেও কিন্তু এই লয়ের সাথে কোনো কার জড়িত নয়। ফলে কি দাঁড়াচ্ছে, যে এ বিভক্তি তার সাথে বসে যার সাথে কোনো ধরনের কার চিহ্ন থাকে না। ক্লিয়ার? তাহলে আমরা এখানে যে ক অংশে পাচ্ছি এ, তে, অ, এ, এর মধ্যে এ এর ব্যবহারটা আমরা দেখলাম এ। তাহলে এ এখানে শেষ হলো। এবারে দেখুন তে বিভক্তি, তে বিভক্তি বসে। তে বিভক্তি কার সাথে বসে? এটা গেল, এ মুছে দিলাম। আচ্ছা, এটা আমি কালো কালিতে লিখি, এটা শেষ, কেটে দিলাম। এবার আমরা তে বিভক্তিতে যাব। এই যে তে, তে কার সাথে বসে? আমরা আগে উদাহরণ লিখব। হাতিতে সমান হাতি যোগ তে। খেয়াল করুন, হাতিতে, হাতি যোগ তে, হাতিতে। এখানে লিখব হাতি যোগ তে, হাতিতে। আরেকটা বাক্য লিখবো, আরেকটা শব্দ লিখবো, যে রাত্রিতে, আচ্ছা মধুতে, মধু যোগ তে, মধু তে। তারপর আমরা লিখব রামুতে, রামুতে, রামু যোগ তে, রামু তে। ফলে এই যে শব্দটা, সেটাকে আমরা বিশ্লেষণ করি, যে হা যোগ ত হসন্ত যোগ রস্ব ই, এটা হলো হাতি বানানের বিশ্লেষণ। তারপর ধরেন যে মধু, তাহলে ম যোগ ধ হসন্ত যোগ রস্ব উ। তারপর এখানে রা যোগ ম হসন্ত যোগ রস্ব উ। এবারে আসুন, তাহলে রস্ব উ এখানে কি হয়েছে, রস্ব উ আছে, যখন সে ব্যঞ্জনের সাথে বসছে তখন সে কার হয়েছে। রামু, এই যে কার। হাতি, এই যে কার হয়েছে। তার মানে কি দাঁড়াচ্ছে, কার যুক্ত শব্দের সাথে এই তে বসে। তাহলে তে কে, এটাকে কেটে দিলাম। কি বোঝাচ্ছে, যে শব্দের শেষে ইকার, দেখুন ইকার এবং রস্ব উকারের সাথে কে বসবে, তে বসবে। ধরা যাক আপনার মাথায় ঝামেলা লাগছে, যে স্যার সকাল এর সাথে আমি তে বসাবো, তাহলে হবে কিনা। সকাল মানে কারবিহীন, সকাল যুক্তে, কোনোদিন শুনেছেন সকালতে? সকালতে কোনোদিন শুনেছেন? শুনেননি। আপনি কি শুনেছেন, যে সকালে, সকাল যোগ এ, সকালে, তুমি সকালে পড়তে আসবে, এটা বলা, এটা শুনেছেন। তার মানে যদি প্রশ্ন আসে যে সকাল শব্দের সাথে নিচের কোনটি বিভক্তি বসবে, কিংবা নিচের কোন বিভক্তি বসবে না, তখন কিন্তু নিয়ম থেকে উত্তর দেওয়া যাবে না, কারণ নিয়ম তো মনেই থাকবে না পরীক্ষার হলে।
নিয়ম মুখস্থ করে উদাহরণে কোনোভাবেই যাওয়া যাবে না। তখন যেতে হবে কোথায়? তখন যেতে হবে এই যে ক, সকাল, খ, ধরুন যে এখানে আছে সকাল, তারপর আছে ছাগল, গতে আছে তিল, ঘতে দিল মধু। প্রশ্ন হচ্ছে এখানে 4টা অপশন লিখেছি ক, খ, গ, ঘ। প্রশ্নটা আমি মৌখিক ভাবে বলবো। প্রশ্ন হচ্ছে নিচের কোন শব্দের সাথে তে বিভক্তি বসবে? আবার এটাও হতে পারে তে বিভক্তি বসবে না, তখন অপশনগুলো পাল্টাই দিবে। এটা কি নিয়ম দিয়ে মুখস্থ করা যাবে যে হ্যাঁ অনেকদিন আগে পড়েছিলাম, স্যার যেন কি বলছিল, তখন তো আমি ক্লাসে বসে গল্প করছিলাম, এটা কি হবে? কোনোভাবেই মনে আসবে না। উপায় একটাই, এই যে শব্দ আছে এর সাথে বসাইতে হবে। সকাল যুক্তে হয় না, ছাগল যুক্তে, প্রয়োজনে বাক্য গঠন করতে হবে। ছাগলতে ঘাস খেয়েছে, হয়েছে ছাগলে ঘাস খেয়েছে, এটি ঠিক আছে, কিন্তু ছাগলতে হয় না। আবার এখানে আরেক প্রশ্ন হতে পারে যে রস্বইকার যুক্ত শব্দে নিচের কোনটি বসবে? রস্বইকার, তখন রস্বইকার আছে শেষে, দেখা যাচ্ছে হাতি তয়ের আগে, হাতি বানানে কিন্তু তয়ের আগে দেখা যাচ্ছে রস্বই, কিন্তু আসলে কিন্তু সে তয়ের পরে। আপনি যখন বানান লিখবেন এইভাবে উচ্চারণ, এটা যখন বিশ্লেষণ লিখবেন তার মানে কি ত হসন্ত যুগ রস্ব ই, তার মানে রস্বই পরে। তাহলে প্রশ্ন এইভাবেও আসতে পারে যে রস্বই ইকারান্ত শব্দ মানে কি? কারান্ত এক শব্দটা ভেঙে লিখি, কারান্ত, এটা সন্ধি বিচ্ছেদ করলে হবে কার যোগ অন্ত, অর্থাৎ যে শব্দের শেষে কার রয়েছে। কার কি কি? যে স্বরবর্ণ যেগুলো আছে সেগুলো যখন ব্যঞ্জন বর্ণের সাথে বসে তখনই কার হয়ে যায়, কিন্তু ব্যঞ্জন থেকে ওকে আলাদা করলেই সে কি আলাদা ভাবে বসবে। যেমন বাবা, বাবা, তাহলে ব হসন্ত যোগ স্বরে আ, দেখুন ব হসন্ত যোগ স্বরে আ, যখন আপনি বয়ের সাথে মিলিয়ে দিয়েছেন তখন কিন্তু সে কার, কিন্তু যখন তাকে আলাদা করে মিলাবেন না, এইভাবে লিখবেন, তখন সে আলাদা ভাবে বসবে। ঠিক এরকম দেখুন এটি কিন্তু আকারান্ত শব্দ, এই যে বাবা, কারণ লাস্টে কি আছে? আ রয়েছে, তাহলে কারান্ত শব্দ আমরা বুঝলাম। তাহলে তে এর প্রয়োগ আমরা পড়ছি। নিয়ম বলছে যে হ্রস্ব ই এবং হ্রস্ব উ থাকলে কোন শব্দে শেষে সেখানে তে বসবে, আর আমি বলছি এটা আপনার মনে থাকবে না। তাহলে আপনাকে কিভাবে আসতে হবে, উত্তর করতে হবে কিভাবে? আপনাকে উত্তর করতে হবে যে অপশন থেকে, যে সকাল যুগ এ, সকালে, সকাল যুগ এ, সকালে, ছাগল যুগ এ, তিল যুগ এ, মধু যুগ এ বা তে, কোনটা বসাবেন? আচ্ছা এখানে বসালাম তে, তে, তাহলে দেখুন সকাল যুগ এ, সকালে, এটা কারেক্ট, এটা ভুল। ছাগল যুগ এ, এটা কারেক্ট, এটা ভুল। ছাগলতে হবে না, তাহলে ছাগল শব্দের লয়ের সাথে কোনো কার টার নাই, হলে তার মানে এটা কারবিহীন শব্দ। প্রশ্ন এভাবে আসতে পারে কারবিহীন শব্দে কোনটা বসবে? তখন কারবিহীন একটা শব্দ আপনার মাথায় আনতে হবে। ছাগল, পাগল, মধু, এই যে সকাল, তিল, একটা শব্দ মাথায় আনতে হবে যে শব্দের শেষে কোনো স্বরে আ
রস্বই, রস্বউ, দীর্ঘ, রি এগুলো কিচ্ছু নেই, নিয়ে এসে আপনার বসাইতে হবে। তাহলে এটা হচ্ছে মধু যুগ এ, এটা ভুল, এটা হচ্ছে কারেক্ট। তাহলে প্রশ্ন হচ্ছে যে যেসব শব্দের শেষে রস্বই রয়েছে, তার মানে কি রস্ব ই আর রস্ব উ রয়েছে, সেই সব শব্দের সাথে এই তে বসবে। তাহলে তে এর ব্যবহার আমরা পেয়ে গেলাম। এবারে দেখেন যে আরেকটা নিয়ম আমরা দেখব যে আকারান্ত। কারান্ত শব্দ তো অনেক আছে, যেমন ধরুন যে এটা হচ্ছে বাবা, এটাকে ভাঙলে হবে কি যে এই যে বা, ব হসন্ত যোগ স্বরে আ যোগ ব হসন্ত যোগ স্বরে আ, তার মানে কি এটা আকারান্ত শব্দ। হাতি, হাতি, তাহলে এটি কি হচ্ছে হ হসন্ত যোগ স্বরে আ, হা যুক্ত হসন্ত যোগ রস্ব ই, হাতি। তাহলে এই যে তি আপনি পাচ্ছেন, এই তি এখানে কিন্তু রস্বই রয়েছে, তার মানে এটা ইকারান্ত শব্দ। ইকারান্ত শব্দতে আমরা তে বসাবো। দেখুন এখানে যদি বলি বাবায় ডেকেছে, ডেকেছেন, কে ডেকেছেন? বাবায় ডেকেছেন। তাহলে দেখুন আবার যদি বলেন বাবাতে, এখানে যদি বাবা তে হয় কি, কখনো পেয়েছেন বাবাতে? বাবায় হয়, তার মানে দেখুন তে কিন্তু রস্বইর সাথে বসছে, হাতিতে, হাতিতে, তার মানে রস্বই থাকার কারণে তে বসছে, কিন্তু আবার এখানে স্বরে আ রয়েছে, তাই এই যে অন্তস্থ অ বসেছে। ফলে কি বলছে, নিয়মটি কি বলছে যে আকারান্ত শব্দের শেষে অ অন্তস্থ বিভক্তি হয়। তাহলে আমরা এখন যেটা পড়ছি সেটা কি, অন্তস্থ অ। তাহলে আকারান্ত শব্দ কোনটি? ঘোড়া, ঘোড়া, এটাকে হচ্ছে ড হসন্ত ড যুগ স্বরে আ, এটা হচ্ছে এটা, এটাকে ভাঙলে এই দুইটা জিনিস পাবো। এই যে তাহলে কি এটা আর স্বরে আ রয়েছে, এই যে স্বরে আ, স্বরে আ কি কার হিসেবে রয়েছে, তার মানে ঘোড়া শব্দ আকারান্ত শব্দ, হাতি শব্দ ইকারান্ত শব্দ। অর্থাৎ কারান্ত মানে কার শেষে আছে, সেটা যে কারই থাকুক, আকার থাকুক ইকার থাকুক। আর আমাদের নিয়ম বলছে কি যে এ বসবে কার সাথে? নিউট্রাল, নিরপেক্ষ শব্দ, যার সাথে কোনো আকার ইকার কিছুই নেই। মানে ধরুন যে এ বিভক্তি কোথায়, এদিকে হচ্ছে, এদিকে হচ্ছে ধরেন পজিটিভ, এই যে 1 2 3, 1 2 3, এটা ধরেন যে -1 -2 -3, তাহলে এটা হচ্ছে এ বিভক্তি। এ কার সাথে বসবে? জিরো, জিরোর সাথে বসবে, মানে ও নিউট্রাল, ও ডাইনেও নাই বামেও নাই, এর সাথে এ বসবে। এবার আছেন ধরেন এটা আকার, এটা যদি আকারান্ত হয় আর এটা যদি রস্বই বা রস্ব উকারান্ত হয়, তাহলে আকারান্ত শব্দে কার সাথে বসবে? আকারান্ত শব্দের সাথে বসবে অন্তস্থ অ, এটা বসবে, আর এর সাথে কি বসবে? তে বসবে। এভাবেও আমরা মনে রাখতে পারি। তাহলে ঘোড়া, তাহলে ঘোড়া এটার সাথে অন্তস্থ অ বসালে কি হবে? ঘোড়ায়, দেখুন ঘোড়ায় কি হচ্ছে, ঘোড়ায় গাড়ি টানছে, অর্থাৎ ঘোড়া গাড়ি টেনে নিয়ে যাচ্ছে। তারপর আরো আছে সন্ধ্যা, ঢাকা, সন্ধ্যায় বাড়ি যাব, যাব, সে ঢাকায় থাকে। খেয়াল করুন
সন্ধ্যা শব্দের শেষে কি রয়েছে? দেখুন এই যে স্বরে আকার রয়েছে। ঘোড়া শব্দের শেষে স্বরে আকার রয়েছে। ঢাকা শব্দের শেষে এটাকে ভাঙলে হবে ক হসন্ত যোগ স্বরে আ, তাহলে কা। তাহলে কা এর স্বরে আ রয়েছে, তাই এর সাথে অন্তস্থ অ হলো। এবং যদি এখানে বিভিন্ন রকম প্রশ্ন হইতে পারে, দেখুন নিয়ম কি মনে থাকবে? মোটেও মনে থাকবে না। এর জন্য আমরা বলছি যে কোথা থেকে যেতে হবে। ক, খ, গ, ঘ, এই যে 4টা অপশন থাকবে, সেই অপশন থেকে উত্তরে যেতে হবে। কখন যেতে হবে? যদি ঝামেলা বাজে, কনফিউশন তৈরি হয় উত্তর করতে, তখন আমাকে এই জায়গায় যেতে হবে। কিরকম? যে এখানে বলল যে নিচের কোনটিতে তে বিভক্তি বসবে, তখন আপনি কি করবেন? ধরুন যে এখানে বলল বাবা, তারপর বলল ঢাকা, তারপর বলল সকাল, তারপর বলল হাতি। এখন আপনি যদি মাথায় নিয়ম মনে করতে যান যে স্যার যে পড়িয়েছিল কোথায় আমি ভুলে গেছি, কি করব? ভুলে তো যেতেই পারে মানুষ। তাহলে ভুলে গেলে একটাই উপায় আছে, অপশনে চলে যাওয়া। অপশন কি বলছে? অপশনে আমরা তে বসাই, বাবাতে। তারপরেও যদি কনফিউশন হয় তখন আমরা বাক্য তৈরি করব, বাবাতে বাড়ি গেছে। তাহলে কি বাবাতে হয় না। তারপর ঢাকাতে, হ্যাঁ ঢাকার সাথেও, ঢাকাতে সে ঢাকায় থাকে। ঢাকা ঝামেলা তৈরি করতে হয়, ঢাকার সাথে হতে পারে ক্ষেত্র বিশেষ, তবে সে ঢাকায় থাকে, ঢাকাতে থাকে। এটা আমরা মৌখিকভাবে বলি, কিন্তু এটা আসলে যদি আমরা লিখতে যাই তখন কিন্তু বলি সে ঢাকায় থাকে। তারপর সকাল যুগ এ, সকালের সাথে সকালতে, সকালতে হবে, হবে না। ঢাকাতে হবে না, হবে না। তাহলে হাতিতে, হাতিতে, এখানে বলছে রসই। এরকম ভাবে আমরা কিন্তু অপশনগুলো বের করতে পারি। আবার ইকারান্ত শব্দের শেষেও এ বিভক্তি দেখা যায়, ইকারান্ত। তাহলে ইকারান্ত শব্দের শেষেও কিন্তু ক্ষেত্র বিশেষে থাকতে পারে, মানে মাঝে মাঝে থাকতে পারে ইকারান্ত। তার মানে ইকারান্ত এর সাথে প্রধানত, প্রধানত, এটি প্রধানত লিখে দিই, প্রধানত তে থাকবে। আবার ইকারান্ত শব্দের শেষে এ থাকতে পারে, মাঝে মাঝে থাকতে পারে। কোন ক্ষেত্রে থাকতে পারে আমরা সেটি দেখব। যে ঝিয়ে, ঘি, ঘিয়ে ভাজা, ঘিয়ে ভাজা রান্না, ধরুন কোন একটা রান্না, আচ্ছা ঘিয়ে ভাজা। তাহলে এখানে কিন্তু রসই রয়েছে, তার মানে কি দাঁড়াচ্ছে? ইকারান্ত দুই ক্ষেত্রে ব্যবহার হতে পারে। ইকারান্ত কি? দুই ক্ষেত্রে, ইকারান্ত শব্দের শেষে দুই ক্ষেত্রে, যে এখানে এ এবং তে। এটাও প্রশ্ন হতে পারে যে নিচের কোনটি ইকারান্ত, নিচের কোন দুটি ইকারান্ত শব্দের শেষে ব্যবহৃত হতে পারে। তখন আমাদের কিন্তু মনে রাখতে হবে যে মায়ে ঝিয়ে, এই যে ঝিয়ে ঘিয়ে, ঝি, ঝি বলতে কন্যাকে বোঝানো হয়, ঝিয়ে। তাহলে আমরা ক পড়লাম, ক নাম্বার যে নিয়মের মধ্যে রয়েছে ক্যাটাগরি, 3 ভাগ। আমরা কিন্তু পড়ছি যে বিভক্তি 3 ধরন, বিভক্তি 3 ধরনের। এতক্ষণ আমরা পড়লাম ক, কতে কি ছিল? এ, তারপরে তে, এগুলো ছিল। এবারে আমরা পড়ব যে খ, খ নাম্বার বলছে কে রে, কে রে বিভক্তি। কে কোথায় বলছে? বলছে যে বাক্যে গৌণ কর্মের সঙ্গে সাধারণত কে এবং রে বিভক্তি বসে। বাক্যে গৌণ কর্মের সঙ্গে, খেয়াল করুন, বাক্যে গৌণ
কর্মের সাথে কে রে বিভক্তি বসে। এবং প্রশ্ন হচ্ছে যে স্যার আমি তো গৌণ কর্ম কি এটাই তো চিনি না। প্রথমত কর্ম চিনতে হবে, তারপর গৌণ কর্ম আসবে। কর্ম কি? ক্রিয়াকে ক্রিয়াকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে কর্ম পাওয়া যায়। আচ্ছা, এটা আমরা প্রথমে জেনে নিলাম। এবার আমরা একটা বাক্য লিখব। বাক্যটা কি? বাবা আমাকে একটি বই দিলেন। এই যে দিলেন, এটা হচ্ছে কি? এটা হচ্ছে ভার্ব, ক্রিয়া। লিখলাম, তার মানে দিলেন। একে প্রশ্ন করব, কি দিলেন? একটা প্রশ্ন। আরেকটা প্রশ্ন হচ্ছে কাকে দিলেন? কি দিলেন, কাকে দিলেন? তাহলে উত্তর কি আমরা পাবো কিনা? বাবা আমাকে একটি বই দিলেন। কি দিলেন? বই। তাহলে এই যে উত্তর পাইছি, বই। কাকে দিলেন? কাকে দিলেন? আমাকে দিলেন। বাবা আমাকে দিলেন। তাহলে দেখুন তো, এই যে আমাকে দিলেন, এর মধ্যে একটা হচ্ছে ব্যক্তি, এটা হচ্ছে বস্তু, আর এটা কি? ব্যক্তি। তাহলে যেটা বস্তু সেটা হচ্ছে মুখ্য কর্ম। বস্তু এটা হচ্ছে মুখ্য কর্ম, আর ব্যক্তি হচ্ছে কি? গৌণ কর্ম। ক্রিয়াপদ অধ্যায়ে কিন্তু এটা আছে, সকর্মক ক্রিয়া আর অকর্মক ক্রিয়া। অর্থাৎ ক্রিয়াকে যদি আপনি প্রশ্ন করেন কি এবং কাকে দিয়ে, যদি একটাও উত্তর পান তাহলে ওই ক্রিয়াটা সকর্মক ক্রিয়া। যেমন বাবা বই দিলেন, তাহলে বাবা কি দিলেন? বই। তাহলে দিলেন হচ্ছে সকর্মক ক্রিয়া। ধরুন প্রশ্ন করছি, সে পড়ে। সে পড়ে। আবার বলছি সে বই পড়ে। দেখুন এখানে কিন্তু ক্রিয়া একই, পড়ে, কিন্তু এখানে সে অকর্মক রূপে রয়েছে। কারণ কি? সে কি পড়ে? উত্তর আছে নাই। কিন্তু যখন বলছেন সে কি পড়ে? বই পড়ে, তখন সে সকর্মক। তার মানে এই যে ক্রিয়াটা পড়ে, বর্তমান দ্বিতীয় বাক্যের পরে হচ্ছে সকর্মক। সকর্মক অর্থাৎ স মানে সহ, কর্মক মানে কর্ম সহ, অর্থাৎ এই ক্রিয়ার কর্ম আছে এখন। কিন্তু যখন আপনি বলছেন সে পড়ে, তখন সে অকর্মক। অকর্মক কারণ কি? তার কর্ম নাই। এ হচ্ছে বেকার, সোজা কথা। এ হচ্ছে বেকার, কারণ সে এখনো চাকরি পায় নাই। আর সে বই পড়ে, তার মানে সে একটা কর্ম পাইছে। বই পড়ে, বই যে পড়ছে এটা কাজ, পড়ছে কাজ, তাহলে কর্ম। এবং যদি দুইটা থাকে, প্রশ্ন কিন্তু কয়টা করবেন? এই যে একটা কি দিয়ে, আরেকটা হচ্ছে কাকে দিয়ে।
তাহলে যখন আপনি দুইটা উত্তর পাবেন, দুইটা কর্ম পাবেন, তখন সেটি হচ্ছে দ্বিকর্মক, দ্বিকর্মক ক্রিয়া। তাহলে এখানে দিয়ে দিলেন হচ্ছে কি দ্বিকর্মক, দ্বিকর্মক ক্রিয়া। কারণ কি, সে দুইটা প্রশ্ন করছি, দুইটারই উত্তর দিতেছে। বাবা আমাকে একটি বই দিলেন। কি দিলেন? বই, একটা কর্ম। কাকে দিলেন? আমাকে দিলেন। এটা হচ্ছে দ্বিতীয় কর্ম। ফলে কর্ম যদি আপনি দুইটা পান এবং দুইটা কর্মের মধ্যে যদি একটা থাকে, দুইটা কর্ম থাকলে অবশ্যই একটা থাকবে ব্যক্তিবাচক, একটা থাকবে বস্তুবাচক। এই যে ব্যক্তিবাচক কর্ম, সেটাকে বলা হচ্ছে গৌণ কর্ম। এই যে দেখুন, ব্যক্তিবাচক, ব্যক্তিকে আমি, আমি থেকে আমাকে। তাহলে কে বিভক্তি কার সাথে বসছে? এই যে বাক্যে গৌণ কর্মের সাথে কে এবং রে বিভক্তি বসে। তাহলে গৌণ কর্ম আগে বুঝতে হবে। গৌণ কর্ম না বুঝলে মুখস্থ করলে কোনো লাভ নাই। এটার সাথে আবার ক্রিয়ার সম্পর্ক আছে, ক্রিয়া চ্যাপ্টারেও এটা আলোচনা হয়। ফলে ক্রিয়া ওই জায়গায় যদি আমরা ভুল করি, না বুঝে পড়ে থাকি, তখন কিন্তু এই জায়গায় ঝামেলা হবে। তাহলে গৌণ কর্ম হচ্ছে যে কর্মের সাথে, যে কর্মটা ব্যক্তিবাচক, তার মানে কে এবং রে কার সাথে বসে? ব্যক্তির সাথে বসে। যেমন শিশুকে, মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন। মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন। দেখুন, মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন, দেখাচ্ছেন এটা হচ্ছে ভার্ব। কি দেখাচ্ছেন? চাঁদ দেখাচ্ছেন। এই যে এটা হচ্ছে বস্তু। কাকে দেখাচ্ছেন? এই যে শিশুকে, ব্যক্তি। তার মানে দেখাচ্ছেন হচ্ছে দ্বিকর্মক ক্রিয়া, দ্বিকর্মক ক্রিয়া। কারণ কি, তার দুইটা কর্ম আছে, দুইটা কর্মের একটা হচ্ছে বস্তুবাচক চাঁদ, দ্বিতীয়টা হচ্ছে ব্যক্তিবাচক। তাহলে ব্যক্তিকে, শিশু, ব্যক্তি, তাই এর সাথে কে বসে? এই যে দেখুন, কে বসেছে। মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন। তারপর দরিদ্রকে, এখানে একটা দরিদ্রকে টাকা দাও। কি দাও? টাকা দাও। কাকে দাও? এই যে কাকে বললে, কাকে দিয়ে প্রশ্ন করলে ক্রিয়াকে, দরিদ্রকে। দেখুন কে কে চলে আসছে। তারপর আমাকে, আমারে, আমারে তুমি খোঁজো নাকো আর, অর্থাৎ আমাকে তুমি আর খোঁজো না। তাহলে দেখুন রে, তার মানে আমি থেকে যখন আমারে হচ্ছে, তখন রে অথবা কে বসছে, এবং এটি অবশ্যই ব্যক্তির সাথে বসে। এরপর আমরা দেখব র এর এর বিভক্তি। গতে আমরা যাব। গ, গ নাম্বারের আলোচনায় আমরা যাব। গ কি বলছে? গতে রয়েছে র এর বিভক্তি। ফলে র এর বিভক্তি বাক্যের মধ্যে পরবর্তী সঙ্গে সম্পর্ক বুঝাতে পূর্ববর্তী সঙ্গে র এর এর বিভক্তি হয়। খেয়াল করুন, আমরা আবার প্রথমে ফিরে যাব। এই যে এরকম ব্রিজ এরকম আঁকছিলাম, তাই না? আচ্ছা, এরকম কি খুঁটি দিছিলাম না? এরকম কি খুঁটি দিছিলাম? প্রথমে আমরা যে বাক্যটা লিখছিলাম, তাহলে এই যে আমরা যে বলছিলাম স্প্যান, এটার সাথে এটা আলাদা, এটার সাথে এটা আলাদা যুক্ত করছে, একসাথে করে দিচ্ছে, এনে জোড়া নাট বল্টু দিয়ে।
তো আমরা প্রথমে বলেছিলাম যে বাড়ির পুকুর পাড়ে বড় ভাই এর কলাবাগান। বাড়ির পুকুর পাড়ে, এটা হচ্ছে বাড়ির পুকুর পাড়ে, আচ্ছা, বাড়ির পুকুর পাড়ে বড় ভাই এর কলা বাগান। এটাকে কিভাবে লিখছি যে বাড়ির এর সাথে ধরেন র, এই যে এই নাট বল্টু র, বাড়ির পুকুর পাড়, এটা হচ্ছে এ। তাহলে বাড়ির পুকুর পাড়ে বড় ভাই এর, এখানে যদি আরেকটা দেই, বড় ভাই এই যে এর কলা বাগান। তাহলে খেয়াল করুন, এখান থেকে আমরা বিভক্তি তুলে দিব। বিভক্তি তুলে দিলে কি হয়, দেখুন এখানে র আছে, এখানে এ আছে, এর আছে। তাহলে আমরা তুলে দিলে কি দাঁড়াচ্ছে, বাড়ি পুকুর পাড় বড় ভাই, বাড়ির পুকুর পাড় বড় ভাই কলা বাগান। উপরের বাক্যটা হচ্ছে বিভক্তি ছাড়া। ঠিক যেরকম আপনি ব্রিজ করলেন, ব্রিজের এটা স্প্যান, এগুলো কি স্প্যান বসাইছেন খুঁটির উপরে, কিন্তু একটা স্প্যানের সাথে আরেকটা স্প্যান জোড়া দেন নাই, অর্থাৎ নাট বল্টু দিয়ে কিন্তু জোড়া দিতে হয়, জোড়া দেন নাই। তাহলে কি হবে, যখন গাড়ি চলবে ব্রিজ কাঁপবে, পড়ে যেতে পারে পানির মধ্যে কি হবে, এরকম পানি যদি নদীর মধ্যে এরকম পড়ে যেতে পারে। তাহলে কি দাঁড়াচ্ছে দেখুন, এই যে এই রকে আমরা তুলনা করছি, এই বিভক্তিগুলোকে তুলনা করছি নাট বল্টুর সাথে। এটা কি করছে, এটার সাথে কানেক্ট করছে, এই অংশটাকে কানেক্ট করছে। ঠিক এরকম বাড়ি একটা শব্দ, নাউন, পুকুর পাড় নাউন, বড় ভাই, ঠিক আছে, নাউন। তাহলে এই যে বিশেষ্য পদগুলোকে, বাড়ি পুকুর পাড় বড় ভাই কলা বাগান, এটা কিছু হইলো? বলুন তো, এটা কিছু হইলো? বাড়ি বড় ভাই পুকুর পাড় কলা বাগান, তার মানে কি দাঁড়াচ্ছে, মানে হচ্ছে আপনি চীন থেকে একটা জিনিস নিয়ে আসলেন, জাপান থেকে একটা নিয়ে আসলেন, যেমন স্মার্ট টেলিভিশন, একটা পার্টস, কিছু পার্টস চায়না থেকে নিয়ে আসা, কিছু পার্টস জাপান থেকে, আবার কিছু জিনিস বাংলাদেশে, এটাকে আপনি তারপর প্রোডাক্টটা তৈরি করলেন। ঠিক এরকম বাড়ি নিয়ে আসছেন, পুকুর পাড় নিয়ে আসছেন, কিন্তু এটাকে কানেক্ট করেন নাই। কানেক্ট করতে হলে আপনার কি লাগবে, এই র লাগবে, যে বাড়ির পুকুর পাড়ে এই যে বড় ভাই এর, এই যে এর গ নাম্বার যে উদাহরণটি রয়েছে, গ নাম্বার যে আলোচনা, পুরো গ নাম্বারের আলোচনা এখানে স্পষ্ট চলে আসছে। বাক্যের মধ্যে পূর্ববর্তী শব্দের সঙ্গে, অর্থাৎ বাক্যের মধ্যে পূর্ববর্তী শব্দের সঙ্গে কানেক্ট করছে কি, এই যে পূর্ববর্তী শব্দ, পুকুর পাড়ের পূর্ববর্তী শব্দের সঙ্গে র, এর এবং এর বিভক্তি যুক্ত হয়। দেখুন বড় ভাই, বাড়ির পুকুর পাড়ে বড় ভাই এর, তাহলে দেখুন এখানে বড় ভাই এর আগের শব্দকে এ বিভক্তি দিয়ে কানেক্ট করছে। আর দেখুন এখানে কি হচ্ছে, কলা বাগানের পূর্ববর্তী শব্দ কি, বড় ভাই এর, তাহলে এখানে কি রয়েছে, এর বিভক্তি রয়েছে। ফলে এখানে কিন্তু আমরা এখানে পার্থক্য দেখতে পাচ্ছি। যেমন রাজার, সাধারণত আকারান্ত, ইকারান্ত, উকারান্ত শব্দের শেষে র বিভক্তি বসে। তাহলে এটি একটু আমরা দেখিয়ে দিব। আকারান্ত, ইকারান্ত, র কার সাথে বসে, আকারান্ত, ইকারান্ত, আকারান্ত, ইকারান্ত, আর রস্য দীর্ঘ কারান্ত।
তার মানে মোটামুটি সব ধরনের কারের সাথে কি বসে, সেখানে র বসে। তাহলে উদাহরণ দেখব, এটির সাথে যোগ র বসে। তাহলে কিরকম আমরা উদাহরণ দেই, যেমন রাজার, রাজার প্রজা, এই যে প্রজা আকার আছে, তারপর র, রাজা আকার আছে, আর এখানে কি আকার, এই যে দেখুন আকার, এখানে আকার। তারপর এখানে আমরা আরো দিব যে হাতির, 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 এই যে, তাহলে এখানে পাচ্ছি রস্ব ই, হাতির। তারপর আরো পাচ্ছি বুদ্ধিজীবীর, বুদ্ধিজীবীর, দেখুন আ, এটা হচ্ছে দীর্ঘ ই দেই, এটা হচ্ছে রস্ব ই। তাহলে এটা যদি, এটা তো নিয়ম মনে থাকবে না, কি করব, তখন আমরা এরকম শব্দ আনবো, আকার, আকার আছে এরকম শব্দ এনে সেটার পরে র বসিয়ে দেখব অপশন থেকে হয় কিনা, মিলে কিনা। রাজার, প্রজার, বাবার, এই যে বাবার কথা মনে পড়ে, মনে পড়ে, দেখুন এই যে বাবার আছে। ঠিক সেরকম যেসব শব্দের শেষে কার চিহ্ন নেই সেসব শব্দের শেষে এর বিভক্তি বসে। তাহলে দেখুন যেটার সাথে কার আছে সেটার সাথে র, তাহলে পরীক্ষায় কিন্তু ঝামেলা বাঁচতে পারে। র কখন, এর কখন, এটা হচ্ছে এর, এর কার সাথে বসবে, কার বিহীন শব্দ যোগ এর। কিরকম, যে বল, বল যোগ এর, বলের। তারপর আরো আছে বই যুগ এর, না এখানে শব্দ যুগ এর, 27 যুগ এর, সাতাশে নজরুল যুগ এর, নজরুলের। তাহলে পরীক্ষায় যদি প্রশ্ন আসে নিচের কোনটি সঠিক, তখন কি করবেন, তখন শব্দ বা অপশন থেকে দেখতে হবে যে এটা সঠিক না ব্যাঠিক। বল একটা কারবিহীন শব্দের সাথে আপনার এর বসাতে হবে, র বসিয়ে দেখবেন। যেমন বল যোগ র, এটাকে যদি বলি বল যোগ র, তাহলে বল, বল যোগ র, বলর, আর বল যোগ এর, বলের। আপনি মাথায় নিবেন, মাথায় নিয়ে বসাবেন, বসায় দেখবেন হাতি যুগ এর, হাতি যুগ এর। কখনো শুনেছেন হাতি এর, হাতি এর, কিন্তু হাতির শুনেছেন, দেখুন হাতির এটা পেয়েছেন, এই যে হাতির র পেয়েছেন কিন্তু এর পান নাই, আবার বলের পেয়েছেন কিন্তু বলর পান নাই। ঠিক এরকম অপশন থেকে আমাদের এই সমস্যার সমাধান করতে হবে। তাহলে আরেকটা বিষয়, শব্দের শেষে দ্বি স্বর থাকলে এর বিভক্তি হয়। শব্দের শেষে দ্বি স্বর, এখানে কিন্তু ছোট চ্যাপ্টার হলে অনেকগুলা নিয়ম আছে, কিন্তু নিয়ম একটাও মনে নাও থাকতে পারে, তখন কি করতে হবে, আমাদের এই অপশন থেকে আসতে হবে, অপশন বা ক খ গ ঘ থেকে আসতে হবে। শব্দের শেষে দ্বি স্বর, দ্বি স্বর, দ্বি স্বর কি ধ্বনি অধ্যায়ে আমরা পড়েছি, দ্বি স্বর মানে হচ্ছে দুইটি স্বর, স্বর মানে কি স্বরধ্বনি। তাহলে দেখুন দুই স্বর কিভাবে থাকে, ভাই, ভাই শব্দটাকে আমরা ভেঙে লিখলে কি হবে, ভ হসন্ত যোগ স্বরে আ, এ হলো ভা। তারপরে কি আছে, রস্ব ই। তাহলে দেখছেন, দেখছেন যে কি আছে এখানে, এখানে দ্বি স্বর, দুইটা স্বরধ্বনি আছে।
এর জন্য এটাকে বলবো দ্বিস্বর। তাহলে ভাই শব্দটাকে ভাঙলে কি হবে? ভ হসন্ত স্বরে আ যুগ হ্রস্ব ই, এর নিচে হসন্ত হবে ভাই। এটি হচ্ছে অর্ধ স্বরধ্বনি, এটি পূর্ণ স্বরধ্বনি, কারণ একে টেনে বড় করা যাবে আর এখানে থেমে যেতে হচ্ছে। তাহলে ভাই যুগ কি হবে? এর হবে, তাই না? এর হবে, কারণ কি? ভাই যুগ র, ভাইয়র বলা যাবে? বলা যাবে না। তাহলে ভাই এর, এই যে আমরা কিছুক্ষণ আগে পড়লাম যে বড় ভাই এর, তার মানে কি? অপশন দেখে, শব্দ দেখে আমাদের বুঝতে হবে যে এর সাথে এর বসবে না র বসবে। দেখুন তো, ভাই যুগ র, র বসান্ত। ভাই, ভাইয়র, ভাইয়র কোনোদিন শুনেছেন? তার মানে কি? এটা ভুল, এটা হবে না। তাহলে কি হবে? দ্বিস্বরধ্বনি। যদি এরকম পরীক্ষায় থাকে তাহলে একটা দ্বিস্বরধ্বনি আছে এরকম শব্দটা এনে এর সাথে এর বা র বসিয়ে দেখতে হবে কোনটা কারেক্ট। কিন্তু তার আগে তো প্রশ্ন হচ্ছে দ্বিস্বরধ্বনি বুঝতে হবে। দ্বিস্বরধ্বনি মানে যে শব্দকে বিশ্লেষণ করলে দুইটা স্বরধ্বনি পাশাপাশি পাবো, সেটি হচ্ছে দ্বিস্বরধ্বনি। পাশাপাশি। এবং বলতে পারেন যে স্যার বিশ্লেষণ তো পারি না, এই যে দেখে নিন, এভাবে বিশ্লেষণ করবেন, যে কোনো শব্দকে এভাবে বিশ্লেষণ করা যাবে। তারপর বই, দেখুন বই শব্দ কি ভাঙলে কি হবে? এটা হবে ব হসন্ত যুগ স্বরে অ। আমি বলে রাখি যে প্রত্যেকটি ব্যঞ্জন বর্ণের সাথে কিন্তু এরকম স্বরে অ রয়েছে, অ রয়েছে। তাহলে এরপর কি আছে? এই যে দেখুন হ্রস্ব ই। তাহলে বুঝতে পারছেন কিভাবে দুইটা স্বরধ্বনি আছে। এই যে বই, তাহলে বই বলে এখানে থেমে যাচ্ছেন, তাই এখানে হসন্ত। তাহলে বই যোগ এর, বই এর, বই এর। তারপর আরো আছে লাউ, ল হসন্ত যোগ স্বরে আ যোগ হ্রস্ব উ। এই যে দেখুন লাউ, লাউয়ের দাম চড়া। লাউ, লাউয়ের সাথে কি হবে? এর হবে। লাউ যোগ এর সমান সমান লাউ এর, এই যে শব্দটা পাবো, পেলাম। এটিকে দিয়ে এখন আমরা বাক্য লিখতে পারি যে লাউয়ের দাম চড়া। মৌ, অযুগ ও, মৌ। তাহলে দেখুন মৌ শব্দটাকে লিখলে কি হবে? মৌ, এটাই হচ্ছে ম হসন্ত যোগ স্বরে অ। মকে ভাঙলে কি হবে? ম সমান হচ্ছে ম হসন্ত যোগ স্বরে অ। এটি হচ্ছে ম বর্ণের বিশ্লেষণ। এই যে খেয়াল করুন। তাহলে এরপর ঔকার রয়েছে, তাই না? তাহলে মৌ পেলাম, দুইটা স্বরধ্বনি। মৌ এর, মৌ এর বাড়ি ঢাকা। মৌয়ের বাড়ি ঢাকায়। তাহলে কি দাঁড়াচ্ছে? যে দ্বিস্বর, দ্বিস্বর যখন থাকবে তখন এর সাথে এর বিভক্তি বসবে। যদি প্রশ্নে মনে না থাকে, এর জন্যই বললাম যে দ্বিস্বর চিনতে হবে। দ্বিস্বর কিভাবে পাবো এটাও আমরা দেখা দিচ্ছি। কিরকম ভাবে দেখিয়ে দিলাম যে এই যে দ্বিস্বর ভাই, ভ হসন্ত যুগ স্বরে আ, যে এটা যুক্ত বর্ণ। যুক্ত বর্ণের যখনই দেখবেন কোন শব্দের সাথে কোন বর্ণের সাথে স্বরে আ, হ্রস্বই এগুলো যুক্ত আছে, সেটাই যুক্ত বর্ণ। আবার সেটা ব্যঞ্জনে ব্যঞ্জনে হতে পারে, যেমন যেমন অক্কা, স্বরে অ, ক ক যুক্ত, তার মানে ওইটা ব্যঞ্জনের সাথে, আর এটা হচ্ছে ব্যঞ্জনের সাথে স্বর, যেমন এখানে স্বরে আ আর ভ, ভা। তাহলে যেরকম বাবা শব্দ লিখলে এখানে এটা কিন্তু যুক্ত বর্ণ। এই যে বাবা, ব হসন্ত যুগ স্বরে আ, তারপর ব হসন্ত যুগ স্বরে আ, বাবা। তাহলে আমরা কি পাচ্ছি? যে যদি দুইটা স্বরধ্বনি পাশাপাশি থাকে, দেখুন বই, এর মধ্যে দ্বিস্বর বা যৌগিক স্বর, এটার আরেকটা নাম কি? যৌগিক স্বর। এই যৌগিক স্বরগুলো কি থাকে? লুকায়িত থাকে, উচ্চারণ হিসেবে লুকায়িত থাকে। বইয়ের মধ্যে দেখুন আমরা কিন্তু বের করে ফেলছি দুইটা দ্বিস্বর। তাহলে দ্বিস্বর পাশাপাশি যখন দুইটা স্বর থাকবে
তখন কিন্তু সেটা দ্বিস্বর। আবার ধরুন যে তিনটা শব্দ, তিনটা বর্ণ, এখানে একটা রস্বই আছে, আকার আছে, আবার এখানে একটা রস্বই রয়েছে, তখন এটা কিন্তু দ্বিস্বর না। ধরেন মাঝখানে ক আছে, তখন কিন্তু দ্বিস্বর না। দ্বিস্বর মানে কি, পাশাপাশি দুইটা স্বর থাকতে হবে। পাশাপাশি দুইটা স্বর বের করতে হলে আমাকে এভাবে ভেঙে ভেঙে বিশ্লেষণ করতে হবে। তাহলে দুইটা স্বর বা দ্বিস্বর যদি থাকে, এর সাথে কি বসবে, এর বসবে। মুখস্থ করলে কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবে, পরীক্ষার হলে মাথা আওলাই যেতে পারে। এরকম যদি 5টা প্রশ্ন কনফিউশন তৈরি হয়, তখন কিন্তু বাকি প্রশ্নের উপরে বিরাট ধরনের প্রভাব পড়তে পারে। কাজে বুঝে পড়ি। না বুঝে থাকলে ভিডিওর এই অংশটুকু আবার দেখব, যেখানে আমার ভিডিও যে অংশ আমি বুঝতে পারিনি সেখানে আবার দেখব, বারবার দেখব। বারবার দেখলে আমার কাছে ক্লিয়ার হবে, কারণ প্রত্যেকটা বিষয় একেবারে বেসিক পর্যায়ে গিয়ে আমি আলোচনা করেছি। আশা করি এরপরে কোনো সমস্যা হওয়ার কথা না। কাজে দেখে ছোট মনে হলেও বিভক্তি আসলে ছোট চ্যাপ্টার নয়, এবং এটার সাথে সারা জীবন যতদিন বাংলা লিখবো ততদিন এই বিভক্তি কাজে লাগবে, এবং এই জায়গার সঠিক জ্ঞানটা আমাদের থাকা জরুরি। না থাকলে বাক্য গঠনের সমস্যা হবে, এবং যে কোনো ধরনের অফিসিয়াল চিঠিপত্র বা আবেদনপত্র যে কোনো কিছু লিখতে গেলে এটার প্রয়োজন পড়বে। কাজেই যদি নিয়ম থেকে আমরা পড়ি, সেটি কম মনে থাকবে। তবে নিয়মকে আমরা উদাহরণ থেকে যদি আমরা নিয়মে আসি, যে উদাহরণ বিশ্লেষণ করে, সেটি বেশি মনে থাকবে। আরেকটা অপশন হচ্ছে পরীক্ষার হলে ভালো করার উপায়। এর জন্য আমাদেরকে অবশ্যই ভুলে গেলে আমরা ক, খ, গ, ঘ 4টা তো থাকবে, এই 4টার সাথে আমরা তে বসাবো, এ বসাবো, তারপর এর বসাবো, যেটা খুশি পরীক্ষার প্রশ্ন অনুযায়ী আমরা সেটা বসিয়ে 4টার মধ্যে বসিয়ে দেখবো। তাতে হয়তো 5 সেকেন্ড বেশি সময় যাবে, যাক, কিন্তু কারেকশন সঠিক হওয়া জরুরি, কারেক্ট হওয়া জরুরি। এর জন্য আমাকে কি করতে হবে, যে প্রশ্নে কনফিউশন তৈরি হবে সেই প্রশ্নেই আমাকে অপশনে দিতে হবে যে কয়ে কি বলছে, যে এর সাথে কি এটা হয় কিনা, যায় কিনা, তারপর ক্ষয়ের সাথে যায় কিনা। দেখবেন আপনার তখন না হলে 50-50 বাদ পড়ে যাবে, যে না এর সাথে তো সম্ভবই না, কয়ের সাথে সম্ভব না, ঘয়ের সাথে সম্ভব না, তাহলে খ আর গয়ের সাথে দেখি কি হয়। ওখানেও দেখবেন আপনার ব্রেন বলতেছে যে না এটা সঠিক, এটা কারেক্ট, তখন আপনি রিস্ক নিতে পারেন। যেহেতু নেগেটিভ মার্কিং নেই, তাহলে আনসার করতেই হবে। আর এভাবে আমরা যেভাবে আজকে ক্লাস করলাম, আমরা যদি আবার যদি এই ভিডিও দেখি, এবং আমরা যদি যেখানে কনফিউশন সেখানে বারবার দেখি, একেবারে ক্লিয়ার হয়ে যাবে, এবং যে কোনো ধরনের প্রশ্ন আসলে আমরা কিন্তু উত্তর করতে পারবো। আশা করি আমরা বুঝতে পেরেছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।